সাধারণ পাবলিক না বুঝে তাদের সাথে জয়েন করেছিল। তাদের উদ্দেশ্য ছিল একটাই, শেখ হাসিনাকে শেষ করা, শেখ হাসিনাকে মেরে ফেলা। এবং উদ্দেশ্য ছিল সম্পূর্ণ একইভাবে যে স্টাইলে বঙ্গবন্ধু তার পরিবার সহকে মেরেছিল, ঠিক একই স্টাইলে শেখ হাসিনা এবং শেখ হাসিনার বোন রেহানাকে মারতে চেয়েছিলেন। এবং তারা মারতে চেয়ে এই জন্য এটাই কিন্তু ভারতের দূরদর্শিতার জন্য এবং তাদের টাইমলি অ্যাকশনের জন্য শেখ হাসিনা সহ রেহরা বেঁচে গেছেন। না হলে তাকে কিভাবে নৃশংসভাবে মারতো সেটা আমরা খুব ভালো করে এখন সমস্ত পেপার ট্রেলস সব বেরিয়ে আসতেছে। এটা তাদের প্ল্যান ছিল, এইভাবে তারা চেয়েছে। কারণ এরা এই যে আমি কে রাজা তুমি কে রাজাকার, এই যে গ্রুপটা কোনো মতেই চাইনি পাকিস্তান থেকে ভেঙে আমরা একটা আলাদা দেশ হই এবং পাকিস্তান যেভাবে আমাদের উপরে চাপিয়ে এবং কলোনি বানিয়ে রেখেছিল, আমাদেরকে আমরা স্লেভ বানিয়ে রেখেছিল, বাংলাদেশি টাকাতে তারা ইসলামাবাদ তৈরি করেছিল। এই যে বৈষম্যটা ছিল, অর্থনৈতিক বৈষম্যটা ওই সময় ছিল। ওই ছাড়াও আরো অনেক বৈষম্য ছিল, আমাদের কর্মক্ষেত্রে বৈষম্য ছিল এবং আর্মিতে বৈষম্য ছিল, সিভিল সার্ভিসে বৈষম্য ছিল, সমস্ত জায়গাতে ইন্ডাস্ট্রিয়াল আউটপুটের বৈষম্য ছিল, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের বৈষম্য ছিল। এই যে আমাদের টাকাতে তখনকার ইস্ট পাকিস্তানের যে রেভিনিউ জেনারেশন ছিল সেটা দিয়ে তারা ওয়েস্ট পাকিস্তানে চলতো। এটা আমরা সংখ্যাগরিষ্ঠ হয়েও দেশে সাধারণ শাসন করতে পারিনি। এবং এই যে রাজাকাররা যে তাদের যে ব্রেনটা ওয়াশ করে দিয়েছিল পাকিস্তানি আর্মিরা, সেইভাবেই তারা সবসময় চেয়েছে যে বাংলাদেশও যেন সেটা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের আওয়ামী লীগের আমাদের কিছু ভুল ছিল, সত্যি কথা, এটা বলে লাভ নেই। এবং বঙ্গবন্ধুর হৃদয় অনেক বড় ছিল, যার জন্য উনি অনেককে মাফ করে দিয়েছেন। কিন্তু আসলে একটা যখন এই জনযুদ্ধ হয়, এটা জনযুদ্ধ, শুধু একজন দুজন মুক্তিযুদ্ধ করে নাই, এটা জনযুদ্ধ ছিল। সবাই সর্বোপরি সর্বস্তরের জনগণ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কেউ পরোক্ষভাবে কেউ প্রত্যক্ষভাবে। এখন এই যে আজম আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে লাল মুক্তিযোদ্ধা লাল মুক্তিযোদ্ধা কি, লাল মুক্তিবার্তা যেটা মুক্তিবার্তা, এটা কারা? মুক্তিবার্তা একটা এরা কারা? এটা মানেটা কি? না, মুক্তিবার্তা হচ্ছে ওই সময় ৭১ যুদ্ধের পরবর্তী সময় মুক্তিবার্তায় তো একটা তালিকা করা হয়েছিল, আর ভারতীয় তালিকা এই দুইটাকে কাউন্ট করা হয়। কাউন্ট করা হয়, কিন্তু এক এক সময় এক এক সরকার বিভিন্ন ভাবে কাউন্ট করে, তাদের সুবিধা মতো কাউন্ট করে। এই সুবিধাবাদী কাউন্টিং বন্ধ করতে হবে। যারা ছিল তারা জানে ভালো করে। এখন যুদ্ধে অনেকে গেছে, কিন্তু ওইসব সার্টিফিকেটের জন্য যুদ্ধ করেন, দেশ যুদ্ধ করেছে দেশের জন্য, দেশকে ভালোবেসে যুদ্ধে নেমেছে। তো এখন এইভাবে যে তারা আইডেন্টিফাই করতেছে, এটা সম্পূর্ণ ভুল। ওকে, আমি এটাই বলবো এবং এইখানে বলে এখন থামবো। আমি শায়লা এবং জাহাঙ্গীরের কথাগুলো শুনি, তারপর আমি আবার যোগ করবো। দস্তগীর জাহাঙ্গীর ভাই, আপনার কাছে এটা শুনি। এই বিষয়টা আমরা নির্ধারণ করলাম কেন, এটা অনেকে হয়তো প্রশ্ন করতে পারে। রাজাকার হচ্ছে আমাদের দেশের সবচেয়ে ঘৃণিত একটা শব্দ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর এই রাজাকার, কাউকে যদি মানে একেবারে খারাপ ভাষায় গালি না দিতে পারি, তো রাজাকার দিলে মনে হয় এটা খারাপ ভাষার চেয়ে তো আরো ভয়াবহ খারাপ ভাষা, এবং রাজাকার গালিটাই রাজাকার হজম করতে পারে না। গালি দিলে এখন যেমন লাল বদর বললেই লাল বদররা তেলে বেগুনের চটে উঠে সহ্য করতে পারে না, লাল রাজাকারও সেই রকম। তো এই বাংলাদেশের এই পার্লামেন্টে, নতুন যে পার্লামেন্ট হলো, সেই পার্লামেন্টে কি রাজাকারীকরণ হচ্ছে কিনা? এই যে ৬,৪৭৪ জনকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো, তিনি বলছেন যে গত এত বছর ধরে এই সময়ের মধ্যে এতজনকে মুক্তিবার্তা এবং ভারতীয় তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে। এইটার মধ্য দিয়ে আসলে কি বার্তা তিনি দিতে চাচ্ছেন? আমি যেভাবে শুরু করতে চাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি কে তুমি কে রাজাকার রাজাকার, ঢাকা ইউনিভার্সিটিতে এই স্লোগান যে রাতে হচ্ছিল, সেদিন ওয়াশিংটন ডিসিতে আমার সাথে দীর্ঘ সময় ধরে যারা একসাথে বিভিন্ন আলোচনা, বই মেলা, বিভিন্ন সংস্থা সংগঠনের সাথে যুক্ত, তাদের সাথে যখন আলাপ হচ্ছিল, তখন তারা বললো এটা সম্পূর্ণ আপনি মিথ্যা বলছেন, কারণ আপনি আওয়ামী দালাল। আমাকে বলছিল যে তারা এরকম কোনো কথা বলেনি, আপনি আবার শুনে দেখুন। তারা বলেছে কে বলেছে,
স্বৈরাচার ইতিমধ্যে কিন্তু 24 ঘন্টা পার হয়ে যায় এবং সেই ন্যারেটিভটা তারা যেহেতু অ্যাক্টিভলি ছিল চেঞ্জ করে আমার মতন মানুষকেও ঘায়েল করার চেষ্টা করেছে বা বসে আনার চেষ্টা করেছিলেন। বাস্তবতাতে আমরা ফিরে আসি, মৌলিক বাস্তবতার বাইরে আমরা আলাপ করি বলে আমাদের বাংলাদেশের এখনো পর্যন্ত অনেকগুলো মৌলিক বিষয়কে আমরা স্থির করতে পারছি না। যেমন আমি প্রথম যদি বলি আমি কে তুমি কে রাজাকার, রাজাকার শব্দটা আমার আর আপনার কাছে, বিপুল ভাই আপনাকে সহ বলছি, যে খুবই ঘৃণ্য একটি শব্দ, মীর জাফরের তুলনার চেয়েও খারাপ, কারণ কোলাবরেট। কিন্তু বাংলাদেশের সকল মানুষের কাছে কিন্তু রাজাকার তেমন ঘৃণ্য নয়। যারা রাজা, যারা ঘৃণ্য নয় যাদের কাছে, তারা একটি দীর্ঘ সময় ধরে একটি স্বাধীনতার, যেই রাজনৈতিক দল স্বাধীনতা এনে দিল, তারা যখন দেশকে উন্নয়নের পথে নিচ্ছিল, ঠিক সেই সময়ে যেরকম আমরা বলি বা একদম মনোহরদের ভাষায় বলি যে কুপির নিচেই অন্ধকার, সেই অন্ধকারে তারা বড় হচ্ছিল আমি কে তুমি কে রাজাকার। এবং সেই দুঃসাহস নয়, সেই সাহস নয়, সেটা তারা বলে ফেলেছে যখন আওয়ামী লীগ দুর্দান্ত প্রতাপে বাংলাদেশ শাসন করছে। অতএব আমাদেরকে এখানে একটা মৌলিক, এই বিষয়গুলো নিয়ে মৌলিক আলোচনায় ফিরে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই আজকে যে যার নাম বললেন উনি আসলে, আমি দুঃখিত যে বর্তমান সরকারের মন্ত্রী এবং যারা পরিচালনা, তারেক রহমান যেহেতু জিয়াউর রহমানের ছেলে, এবং উনি বাংলাদেশের কিছু একদিন আগেও বললেন যে মাওলানা ভাসানী, মৃত মাওলানা ভাসানী এসে ওনাকে, ওনার বাবাকে দিয়ে গেলেন, কি থানেশির দিয়ে গেলেন। এইসব সকল বিষয়ের জন্য আমি ওনাদের নাম মনে রাখতে চেষ্টাও করি না। মন্ত্রী আজম আপনারা কয়েকবার বলেছেন, উনি নিজে কি মুক্তিযোদ্ধা? আমরা চলে যাই যেতে হয় আমাদের, আমরা এই কথাটা এইভাবে বলি, মহাজ্ঞানী মহাজন যে পথে করেন গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজাধরি আমরাও হব বরণীয়। তাই ডক্টর হুমায়ুন আজাদের কাছে আমাদের বারবার ফিরে যেতে হয়। উনি বলে গেছেন, উনি লিখে গেছেন যে পাকিস্তান ভাঙ্গার দায়ে, এই যে আমাদের সাথে সম্মানিত বীর, বাংলাদেশের বীর যিনি উপস্থিত রয়েছেন আমাদের এই আলোচনায়, বীর মুক্তিযোদ্ধা, ওনাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে এই বাংলাদেশে, ডক্টর হুমায়ুন আজাদ বলে গেছেন। আমরা সেটা দেখতে পাচ্ছি এবং এটা আমরা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন এই যে মহাজ্ঞানীরা যারা বলে গেছেন, এবং ঠিক আবারও ফিরে যাই ডক্টর হুমায়ুন আজাদের কাছে, উনি বলেছেন যে একজন মুক্তিযোদ্ধা সব সময়ই মুক্তিযোদ্ধা নয়। এটার প্রমাণ গত 3 মাসে আমরা আখতারকে দেখলাম, অলিকে দেখলাম। সো আমাদের মৌলিক বিষয়গুলো স্থির করার জন্য আমরা জাতিগতভাবে প্রস্তুত নই। যেমন আমাদের বৈশাখ নিয়ে এখনো আমরা দ্বিধাগ্রস্ত। 1433 যে এটা কি আমরা মঙ্গল না অমুক না তমুক, আমরা নিজেদের ভিতরে কলহ, যেটাকে মনোহরদীন নরসিংদীর ভাষায় আমরা বলি কাজ্যা, একদম লো লেভেল কাজ্যাতে আমরা প্রতিদিন যুক্ত। আর আমাদের জাতির পিতা নিয়ে আমরা দ্বিধাগ্রস্ত। আমরা এই জাতি হিসাবে বঙ্গবন্ধুর মতন, জর্জ ওয়াশিংটনের সৌভাগ্য যে উনি বাংলাদেশে জন্মগ্রহণ করেননি, তাহলে জর্জ ওয়াশিংটনকে নিয়ে একই ধরনের টানা হেঁচড়া। এইটা আমাদের জাতিকে এখনো জাতি স্থির করতে পারেনি, আমাদের জাতির পিতাকে। আমরা যে যুদ্ধ করলাম, এই যে বীর মুক্তিযুদ্ধ, আমার সামনে এখন অধ্যাপক ওমর সেলিম শের বসা, ওনারা বারবার জীবিত অবস্থায় সাক্ষী দিয়ে যাচ্ছেন যে আমরা যুদ্ধ করেছি জয় বাংলা স্লোগানে। সেইটা নিয়ে আমাদেরকে বলা যাবে না জয় বাংলা স্লোগান দিলে শিশু সহ সবাইকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। জাতি একটি হ্যালোসিনেশন বা দ্বিধাগ্রস্ত একটি জাতি। মুক্তিযোদ্ধা কারা? হায় ভগবান, আমাকে শাস্তি দাও। আমি তখন শিশু ছিলাম, আমি সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। বর্তমান মুক্তিযুদ্ধে আমি মনে করি সম্মুখ সমরে আমি একজন বর্তমান বাংলাদেশকে পুনরুদ্ধারের যে যুদ্ধ চলছে। কিন্তু হায় খোদা, আমাকে মুক্তি দাও। আমি মুক্তিযোদ্ধা কিনা এই জাতি আমাকে এটা বলতে পারছে না। এর চেয়ে অসম্মান, এই আমার মুক্তিযুদ্ধ হিসেবে আমার
অধ্যাপক ওমর সেলিমের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে এটা ওনার জন্য অসম্মান নয়, অসম্মান হলে বাঙালি জাতির যে এখনো বলতে পারে না যে তার বীর শ্রেষ্ঠ কারা, তার বীর কারা, তাদেরকে নিয়ে তারা সম্মানের সাথে সামনে যাবে। হায় খুদা আমাকে মাফ করো, শিশু মুক্তিযোদ্ধার কথা আসে বারবার। আরে ভাই, শিশু মুক্তিযোদ্ধা, শিশু তো মুক্তিযুদ্ধ কি করে হবে? সে তো তখন মুক্তিযুদ্ধ কি, সে একটি বিষয় জানে, কাঁদতে পারে শিশু, কারণ তার খাবারের বেসিক ইনস্টিংক্টটা। অতএব সে তো বেসিক ইনস্টিংক্ট তার স্বাধীনতা নয়, অতএব সে শিশু মুক্তিযোদ্ধা হবে কেন? আমি তারেক রহমানের কাছে আমার দাবি রেখে গেলাম, শিশু মুক্তিযোদ্ধা যদি আপনাকে ডিক্লেয়ার করা হয়, আমি দস্তগীর, আমাকে বাড়িতে রেখে ওনারা চলে গিয়েছিলেন, অতএব আমি একজন শিশু মুক্তিযোদ্ধা। এটা আমি বলছি আইরনিক্যালি, আই হেট ইট। আমাদের এই বিষয়গুলোকে নির্ধারণ করতে হবে, সঠিকভাবে নির্ধারণ করতে হবে। এবং আমি এখন এই কথা বলে রাখবো যে এটা হলো যে রাজনৈতিক শক্তি, সেটা আওয়ামী লীগ হতে পারে, সেটা ৭১-এর পক্ষের যে কোনো রাজনৈতিক শক্তি যখন আসবে, দয়া করে পলিসি মেকিং এ আমাদেরকে একটু ডাকবেন। এই দেশকে মুক্ত করলেই শেষ হবে না, এই দেশকে পরিষ্কার করতে হবে, এই দেশকে স্থির করতে হবে। জয় বাংলা স্লোগানের বিরোধিতা করা রাষ্ট্রদ্রোহিতা হিসাবে তাদেরকে ক্লিন করতে হবে। এটা যদি না করেন, শুধু ক্ষমতায় বসে আমরা যদি আবারও, আমি অবশ্যই স্যালুট জানাচ্ছি শেখ হাসিনাকে এই বিরাট উন্নয়নের জন্য, কিন্তু আমাদের জঞ্জাল পরিষ্কার করতে হবে। যে কথাগুলো আর রিপিট করব না, 1, 2, 3, 4 4টা বিষয় বললাম, এই বিষয়গুলো এখনো স্থির নয়, এমনকি আমাদের বৈশাখের বিষয়টা স্থির নয়। যারা শুনছেন আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। সঙ্গে থাকুন জাহাঙ্গীর ভাই। এক সেকেন্ড বিপুল, এক সেকেন্ড, আমি জাহাঙ্গীর সাহেবের সাথে একটা অ্যাড করতে চাই। ওই জন্য আমি প্রথমেই বলেছিলাম শিশু মুক্তিযুদ্ধে যেটা আনলেন সব এইটা টপিকটা, ওটাতে তাহলে তারেক জিয়া যদি হয়, তাহলে ওই যে 6.5 কোটি বাঙালি বলেছিলাম আমি, যে 7.5 কোটি, 1 কোটি যদি বাদ দিয়ে দিই, তাহলে ওই 6.5 কোটি সবাই মুক্তিযোদ্ধা। এই এক বাক্যে শেষ হয়ে গেল তখন ওখানে। ধন্যবাদ, সরি। শায়লা আহমেদ লুপা, এই এত বছর পরও মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে বিতর্ক হয়, কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না। আমরা দেখি নতুন নতুন মুক্তিযোদ্ধা তৈরি হয়ে যায়, এটা আমি নিজে দেখেছি। নতুন নতুন মুক্তিযোদ্ধা তৈরি হয়ে যায়, নানা কায়দায়, নানা সিস্টেমে তৈরি হয়। আবার এক সরকার আসে, আবার নতুন তালিকা করে। আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি, যে অন্তত তারা এবার সব জঞ্জাল পরিষ্কার করে একটা সুন্দর তালিকা করবে, যে তালিকা অরিজিন, মানে লাল বই, যেটি লাল মুক্তি বার্তা যেটা আমরা বলছি, এটাকে লাল বইও বলা হয়। লাল বই এবং ভারতের তালিকা ধরে আরো হচ্ছে সেক্টর, মানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, এদের সাথে কথা বলে দেন তাদের থেকেই করাতো। এখানে বিজনেস হয়েছে, বিএনপি করেছে আগের বার, এর আগের বার আওয়ামী লীগ, এর আগের বার বিএনপি, আবার আওয়ামী লীগ 15 বছর, এবার বিএনপি এসে এই তালিকা থেকেই বলতেছে ৬,৭৭৪ জন বাদ। তাইলে কি এই ৬,৭৭৪ জন আজারার এটিএম আজাররা ঢুকবে নাকি এই তালিকায়? তারা তো বলছে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না। অনেক ধন্যবাদ বিপুল ভাই। আমি আমার দর্শকদের বলতে চাই, আমার শের ভাই মুক্তিযোদ্ধা, দস্তগীর, জাহাঙ্গীর, বিপুল ভাই, সবাই আমার অত্যন্ত কাছের প্রিয়জন এবং সবাই আমাকে পার্সোনালি চেনে। কিন্তু আমি আমার দর্শকদের বলতে চাই, আমি যে এই যে বিশেষ করে 5ই আগস্টের পরে যারা আমাকে চেনেন, আমার সবচাইতে মানে কাছের, সংবেদনশীল, ইমোশনের জায়গা হচ্ছে মুক্তিযুদ্ধ। আমাকে 2 বছর যাবত যারা কন্টিনিউয়াসলি দেখছেন, একটাই কারণ, অন্য কোনো কারণ নেই, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, বাংলা। এই সাবজেক্টটা যখনই আমি বলি তখন আমার শরীর কাঁপতে থাকে, এতটা কাছের আমার। আমাকে যদি বলেন আমি মুক্তিযুদ্ধের পরে জন্ম নিয়েছি, আমি মুক্তিযুদ্ধই দেখিনি, কিন্তু মুক্তিযুদ্ধ আমার খুব কাছের, কারণ আমি মুক্তিযুদ্ধকে ধারণ করে করে বড় হয়েছি। এবার আমি বলি, মুক্তিযুদ্ধের সংজ্ঞা 1972 সালে একটা সংজ্ঞা ছিল, কারা মুক্তিযোদ্ধা। আমি লাল বই, মানে মুক্তি পাঠটা আমি জানি, আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাদেরকে শেয়ার করব।
আমি জানি যেটা, এবং লাল বই, ভারতীয় তালিকা, সে প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদেরকে, যারা আমাদের দর্শকরা আছেন এবং নতুন যারা তরুণ প্রজন্ম আছেন, তাদেরকে আমি বলতে চাই যে 1972 সালে মুক্তিযুদ্ধের একটা সংজ্ঞা ছিল। 72 সনকে তো আপনারা বিশ্বাস করেন, জাস্ট মুক্তিযুদ্ধটা হয়েছে, তখন ইতিহাস সদ্য তরতাজা। সেই সময় সংজ্ঞাটাতে বলা হয়েছিল, হুবহু যে সংজ্ঞাটা সেটাই আমি বলছি, আমার নিজের থেকে না। 72 সালে বলা হয়েছিল মুক্তিযোদ্ধা মানে এমন ব্যক্তি যিনি মুক্তিযুদ্ধে নিয়োজিত যে কোনো সংগঠিত দলের বা ফোর্স সদস্য হিসেবে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, ভূমিকা রেখেছেন। অর্থাৎ যারা ফ্রন্ট ফাইটে যুদ্ধ করেছেন, যারা সংগঠক ছিলেন, যারা মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন কোনো না কোনো ফোর্সের আন্ডারে, they will be considered as a freedom fighter. পৃথিবীর সকল দেশে এরকম মানুষ আছে যাদেরকে আমরা বলি বীর। আমরা কতটা দুর্ভাগা, এই বীরদেরকে নিয়ে আমরা তর্ক করি, বিতর্ক করি, এই বীরদের ভিতরে আমরা ফেক লোক ঢুকাই, আমরা ভুয়া মানুষ ঢুকাই। আচ্ছা, এবার তো গেল একটা। আমি আশা করি আমার যদি 50 জন দর্শকও দেখেন, তারা আপনারা সংজ্ঞাটা সেই সময়কার 72 সনের সংজ্ঞাটা আমি আপনাদেরকে বললাম। এবার আসি লাল বই। লাল বই কি, আর মানে মুক্তি বার্তা আর কি, আর ভারতীয় তালিকা। বন্ধুরা, লাল বই এবং ভারতীয় তালিকা সেই সময় আমাদের যখন মুক্তিযোদ্ধা হয়, এখন তো মুক্তিযোদ্ধারাও চলে গেছে, ইতিহাসের অনেক কিছু মানে 90%, 80% আর নাই, এবং এখন যারা আছে মুক্তিযোদ্ধারা আছেন তারা বয়স হয়ে গেছে, অনেক কিছু ভুলেও গেছে। মুক্তিযুদ্ধের যে ইতিহাসকে সংরক্ষণ করা যত সময় যায়, যে কোনো ইতিহাস, নট অনলি মুক্তিযুদ্ধ, যে কোনো ইতিহাস, সেটাকে সংরক্ষণ করা কিন্তু কঠিন হয়ে পড়ে যদি সময় যত দিক থাকে। 72, 73, 74 ওই সময়গুলা ছিল একটা ভীষণ ভাবে সময় যখন নাকি এটাকে সংরক্ষণ করা হয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময়, মানে আমরা বলি যে ভারতীয় তালিকা কেমন করে, মানে ভারত এসে আমরা একটা ধারণা, আমি ওই দিন একজনের সাথে কালকে একটা ফেসবুকে দেখছিলাম, ও ভারত আমাদের তালিকা কিভাবে করে দিতে পারে। আমাদের মুক্তিযুদ্ধটা যারা সংগঠকরা ওখানে ছিল, ভারত আমাদেরকে অস্ত্র দিয়েছে। আজকে যে লম্বা লম্বা কথা বলছেন না, ওই ভারতের কারণে। ভারত আমাদের থাকতে দিয়েছে, ভারত আমাদের সংগঠিত করেছে, ভারত আমাদের অস্ত্র সাপ্লাই দিয়েছে, ভারতেই ছিল। হ্যাঁ, ভারতে ওটা তো আছে, শরণার্থীরা গেছে, ওখান থেকে আমরা রেডি হয়ে তারপরে ভারত থেকে আসে বাংলাদেশে যুদ্ধ করছি মেজরিটি, এবং যারা যুদ্ধ শিখিয়েছে গেরিলাদের। তো ভারতীয় তালিকা যুদ্ধের ট্রেনিং অস্ত্র, হ্যাঁ, ইন্ডিয়ান আর্মি এবং মুক্তি বাহিনী, এতে যারা যুক্ত ছিল তারা এই লাল বই এবং মুক্তি বার্তার সাথে তাদের নাম যুক্ত করা হয়েছিল। এখন এরপরে কোনো জায়গায় দেখি 5 বার চেঞ্জ করা হয়েছে। এরশাদ এসে কত সনে যেন, এরশাদ বোধহয় 87 বা 88 কোনো একটা সনে, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, এরশাদ এসে প্রথম আমার মনে পড়তেছে যতদূর একটা বড় পরিবর্তন, মুক্তিযুদ্ধ তালিকা উনি প্রণয়ন করবে। তখন আমার মনে আছে আমার বাবার কাছে একজন আসলো যে আপনার নামটা, ঠিকানাটা সবকিছু দেন, মুক্তি বার্তায় এরশাদ তালিকা বানাচ্ছে। তখন আমার বাবা, আমি বসেছিলাম, আমার তখন স্কুলের ছুটি, আমি হোস্টেলে থাকতাম, আমার সামনে বলেছে আমার নাম তো লাল বই আছে, আমার নাম মুক্তি বার্তায় আছে, আমার নাম ভারতীয় তালিকায় আছে, এরশাদের আমার নাম তালিকায় নিতে হবেন কিনা, আমার নাম বঙ্গবন্ধু তালিকায় রেখে গেছে, আমার ছবি আছে, আমি মুক্তিযুদ্ধ করতেছি সেই ছবি আছে, আমার বঙ্গবন্ধু যেখানে তালিকা করে গেছে, আমার মুক্তিযুদ্ধ তালিকার প্রয়োজনটা কি? আছেই তো, দ্যাট ইজ দ্য বাইবেল। সেই বইটাতে প্রত্যেকটা গভর্নমেন্ট এসে টাচ করে কিভাবে? হাউ ডেয়ার, ইটস অ্যান অডাসিটি। যেখানে বঙ্গবন্ধু ওই তালিকা স্বয়ং যারা সংগঠক প্রত্যেকে মিলে ওই তালিকা করে গেছে, মুক্তি বার্তা করে গেছে, তারপরে কোন গভর্নমেন্ট এসে তো দে ক্যানট টাচ দ্যাট। হ্যাঁ, হতে পারে 2-3% ঢুকে যেতে পারে,
যে সংগঠক ছিল ঢুকায় দাও নাম, সেটা হতে পারে। এটা 100% আপনি ঠিক করতে পারবেন না। যেটা নাকি করে গেছে সেখানে তারা, সেটা আমরা কিভাবে টাচ করতে পারি? এরপরে 1972 সনে তো হয়েছেই, 80 সনে সামান্য পরিবর্তন, ও 2018 সন মানে আওয়ামী লীগ সরকারের সময় তখনও বড় পরিবর্তন হয়েছে। হাউ কাম? এবং 2025 সন যখন নাকি মুক্তিযুদ্ধ ধ্বংস ধূলিসাৎ করে দিয়েছে ইউনূস এসে, সবচেয়ে বড় পরিবর্তন, ইউনূস এসে নাকি নতুন মুক্তিযোদ্ধার একটা তালিকা বানাইছে, মুক্তিযোদ্ধা সংসদ করছে। হাউ? আমার বাবার নাম জোর করে আমার ছোট চাচা 2014 সনে নাম ঢুকিয়েছে না? হ্যাঁ, এখনো পর্যন্ত সেটা ওই যে পুরাপুরি বোধহয় কি জানি একটা ভারপ্রাপ্ত কি জানি একটা সাময়িক সনদ, বিকজ মাই ড্যাড ওয়াজ নট উইলিং টু। আমার কথা হচ্ছে, হাউ ডেয়ার প্রত্যেকটা গভর্নমেন্ট এসে তাদের লোকেদের নাম ঢুকাইতেছে, বাইক করতেছে, ঢুকাইতেছে, বাইক করতেছে। আর এখন যে সনদ হবে ওটা তো পুরো রাজাকার সনদ হবে। অফকোর্স I do believe that. আর শের ভাই বলছেন আই রেসপেক্ট, নো, যে আমি এটা বলতেই পারি না যে সবাই মুক্তিযুদ্ধ করতে। আপনি সম্মুখ সারিতে যেদিন আপনি বাসার থেকে বের হয়ে গেছেন মুক্তিযুদ্ধ করতে, সেদিন আপনি আম্মা আমি নাও ফিরতে পারি। সেই সব মুক্তিযোদ্ধাদের জন্য কবিতা লেখা হয়, কুমড়ো ফুলে ফুলে রয়ে গেছে লতাটা। আমরা এই ডিসরেসপেক্ট করতে পারি না। যারা একটা জাতি একটা দেশ দিয়ে গেল, তাদের নিয়ে প্রত্যেকটা গভর্নমেন্ট এসে, অবশ্য এখনকার গভর্নমেন্টে তো আরো এক কাঠি চড়ে কি, তারেক রহমানের বয়ানটা একটু শোনেন। যখন 1979 সালে নির্বাচন আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। ভাসানী 17 নভেম্বর 1976 সালে মৃত্যুবরণ করেন। দিস ইজ দ্য হিস্ট্রি। কবর থেকে উঠে এসে দিস আর দ্য হিস্ট্রি দে আর মানে মেকিং এগেইন এন্ড এগেইন রিপিটেডলি। ওয়াই এন্ড ওয়াই? তাহলে আমাদের বলে না, আমাদের গোড়ায় গলদ হয়ে গেছে, আমরা গোড়াতেই মরে গেছি। আমরা 75-এ মরেছি, আমরা তারপর থেকে বারবার মরছি। ইভেন তো আওয়ামী লীগের সময়ও 13 বছর 12 বছর কিভাবে মুক্তিযোদ্ধা হয়? হতে পারে ছোট বাচ্চা 12-13 বছরের, সে সময় আমি প্রচুর মুক্তিযুদ্ধের বই পড়ি, এখনো পড়ি, এখনো আমার একটা অর্ধেক বই পড়া। 13 বছরের বাচ্চাকে ইনফরমেশন তারা আনা নেওয়া করতো, এরকম হয়। কিন্তু আপনি ঢালাও ভাবে এটা কতজন, কত পার্সেন্ট? খুব কম, ভেরি ফিউ। প্রত্যেকটা গভর্নমেন্ট এসে, ইভেন তো আওয়ামী লীগ আমলে এটা হতে দিল। আওয়ামী লীগের যে একটা মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল, আমি তো আর কিছুই বলতে চাই না। এগুলো বললে সবকিছুকে আপনারা বিতর্কিত করতে পারেন না, এটা কোনো গভর্নমেন্টই করতে পারে না। এখন কি, এখন ওরা বলবে আওয়ামী লীগ করেছে আমরাও করব। এখন কি বিএনপির মুক্তিযোদ্ধা হবে? আর মুক্তিযোদ্ধা বাড়ছে। মুক্তিযোদ্ধা বাড়ে কিভাবে? এই কিভাবে বাড়ছে, নাম্বারের রেশিওটা আমার কাছে আছে। আপনি আরেকজনকে দেন, সময় দেন, কারণ আমরা 3 জন অতিথি। এরপরে আমি বলবো মুক্তিযোদ্ধা 72 সন থেকে বঙ্গবন্ধুর আমল থেকে কিভাবে পরে বাড়তে মুক্তিযোদ্ধা বাইরে যেতেছে। একেবারে সঙ্গে থাকুন, আবার সেটাই। তাহলে আমি যে প্রশ্ন করেছিলাম যে তাহলে এই যে বিএনপি রাজাকারকরণ শুরু করলো কিনা, রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাবে কিনা, এর মধ্য দিয়ে এই সংসদে তো অনেক রাজাকার আছে, তারা বলছে তারা বাংলাদেশের বিরুদ্ধ করে নাই, তাহলে তো একটা সুযোগ আছে মুক্তিযোদ্ধা হয়ে যাওয়ার। একটা কমেন্ট পড়লাম একটু আগে বিপুল, ওখানে কমেন্টে লিখেছে 5 আগস্ট না হলে জানা যেত না বাংলাদেশে এত রাজাকার আছে। এই কমেন্টটা যিনি করেছেন আমি তাকে ধন্যবাদ জানাই, তাকে স্যালুট জানাই। সত্যি কথাই আমরা জানতে পারতাম না রাজাকার কি পরিমাণ আছে। আমার মতে এই যে সরকারটা, তারেক জিয়া সরকারটা, এইসব আনপ্রোডাক্টিভ কাজ বাদ দিয়ে প্রোডাক্টিভ কাজ করা উচিত তাদের। আমি তাদেরকে অ্যাডভাইস করতেছি এখান থেকে। এবং এই যে মুক্তিযোদ্ধা রাজাকারদের লিস্ট করলেই
অটোমেটিক্যালি মুক্তিযোদ্ধাদের লিস্ট বেরিয়ে আসবে। কারণ এই প্রতি বছর প্রতি সরকার একটা লিস্টে নিয়েই পড়ে থাকে, এর প্রতি সময় নষ্ট করে, টাকা ব্যয় করে এবং ট্যাক্স পেরে টাকা ব্যয় করে। এটা লোপা খুব সুন্দরভাবে বলে ফেলেছে, ওটা রিপিট করতে চাই না। ওটা সংগঠক যারা ছিল, সেক্টর কমান্ডার যারা ছিল, এটিএম হায়দার থেকে আরম্ভ করে, খালেদ মোশাররফ থেকে আরম্ভ করে এবং অন্যান্য সেক্টরে যারা ছিল, আর 2 নম্বর সেক্টরের কথা বলতে চাই খালি, এখানে যারা ছিলেন তারা জানে কে কি করেছে এবং সবাই জানে। এখন আমরা বেঁচে আছি অল্প কয়জন, এই কয়জনের ভয় তো আর লাগে না। রাজাক ভাইয়ের আমি কালকে বলছিলাম যে এরা যেটা আরম্ভ করেছে পুরো সংসদটাই তখন রাজাকার সংসদ হয়ে গেছে। কারণ আজকে একটা নিউজ দেখেছেন কিনা কেউ আপনারা সবাই, দাস্তিকের দেখেছেন কিনা, বিপুল লোপা দেখেছো কিনা, দেখো একজন সংসদ জামাতে ইসলামের, নামটা মনে নাই, সে বলেছে নবীজিকে অবমাননা করার জন্য তার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আমরা তো একটা সেকুলার দেশে আছি, তো এখন যদি কোনো মুক্তিযোদ্ধা বলে যে আমি ধর্ম মানি না, তখন কি হবে? তাকে ফাঁসি দিবে? এই যে রাজাকারী যে স্টাইল শুরু করেছে তারা, এটা তো তাদের প্রি ডিজাইনড, এবং এটাই হচ্ছে এখন সংসদটা রাজাকারের ইয়েতে চলে গেছে। আমাদের বাঙালিদেরকে বুঝতে হবে যে রক্ত দিয়ে, যে 30 লক্ষ লোকের মৃত্যু দিয়ে এবং 4 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় যে দেশটাকে স্বাধীন করা হলো, সেই দেশটাকে আজকে রাজাকারদের দ্বারা অধ্যুষিত হয়ে গেছে, ইজ ইনফেস্টেড উইথ রাজাকারস। সো দ্যাট হ্যাজ টু বি রেকটিফাইড। একটা ভাবেই হতে পারে, আজকের যে প্রজন্মরা আছে আমাদের, জেনজি বা জেন আলফা যে গ্রুপটা আছে আমাদের পক্ষে বা মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছে, তাদেরকে জেগে উঠতে হবে। জেগে উঠে তাদেরকে এই অস্ত্র হাতে হোক, যেভাবে হোক, তাদেরকে এদেরকে মুক্ত করতে হবে। খালি যেটা জাহাঙ্গীর বলছিল এবং ব্রোপা বলছিল যে মুক্ত না, এদেরকে পরিষ্কার করতে হবে, একদম নিশ্চিহ্ন করতে হবে। আমাদের ভুল হয়েছে, 72 সালে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত ছিল। তাদেরকে বাঁচিয়ে রেখেই আজকে এই অবস্থাতে আমরা এসেছি। এবং আমাদের আর্মিকে আস্তে আস্তে আমাদের বাজেটের একটা অংশ আর্মির পিছিয়ে যায়। কেন যায়? কি দরকার? আমাদের এত বড় আর্মির দরকার নেই। এই বাজেটের অংশ যদি শিক্ষা, স্বাস্থ্য এবং ইয়েতে আসে, কৃষিতে আসে, তাহলে দেশের উন্নতি হবে। ইন্ডাস্ট্রিতে আসে, দেশের উন্নতি হবে। এই যে কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা ডিফেন্স ফোর্সেস এর দিকে যাচ্ছে, এই থেকে বাজেট থেকে অ্যালোকেশনটা কমিয়ে আনতে হবে। কমিয়ে এনে আস্তে 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 এটা বিলুপ্ত করে একটা জেনারেল পিপলস আর্মি থাকবে, যেটা মুক্তিযুদ্ধের আসল উদ্দেশ্য ছিল। পিপলস আর্মি থাকার কথা ছিল, কিন্তু এই যে জেনারেল ফোর্সেস যেটা করা হলো পাকিস্তান থেকে এসে, এই পাকিস্তানিদের তাদের মধ্যে পাকিস্তানি আর্মিদেরকে সংযুক্ত করে ভুল করেছিল। বঙ্গবন্ধুকে বলা হয়েছিল মুক্তিযোদ্ধাদের সবাইকে নিয়ে আপনি গ্রামগঞ্জে সবাইকে পিপলস আর্মি করে দেন। উনি সেটা না শুনে পাকিস্তানিদের দ্বারা প্রভাবিত হয়ে, পাকিস্তানের আর্মিতে যারা ফিরে আসলো পাকিস্তান ফেরত, তারা প্রভাবিত হয়ে তাদেরকে জেনারেল ফোর্সেস করলো। জেনারেল ফোর্সেস দরকার ছিল না তখন। ক্যাস্ট্রোর একটা কথা মনে পড়ছে, ফিডেল ক্যাস্ট্রো বলেছিল, দেখো তোমার দেশে কিন্তু একটা রেভলিউশন হয়েছে, মুক্তিযুদ্ধ মানে একটা রেভলিউশন, সো ইউ শুড নট অ্যালাউ দিস পিপল টু বি পার্ট অফ ইউর গভর্নমেন্ট আর পার্ট অফ দ্য আর্ম ফোর্সেস। তাকে বলা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুটা শুনেন না। বঙ্গবন্ধুর হৃদয় অনেক বড়, কিন্তু সত্যি কথা বলতে বলে আমরা যারা এখন বেঁচে আছি, আমাদের হৃদয় অত বড় না। আমি চাই, ব্যক্তিগতভাবে চাই, এবং আমি ওর সাথে অনেকেই একমত, যে আমাদের আর্মিটাকে আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। কমিয়ে এনে অন্যান্য পেশায় চলে যাও, অন্যান্য ভাবে পাবলিকের সাথে যাও। আর্মিতে এই যে মেজর, কর্নেল, এই যে কোটি কোটি টাকা খরচা হয়, এই কোটি কোটি টাকা আমাদেরকে বন্ধ করতে হবে। ওকে, তবে এই সংসদটা রাজাকার দ্বারা অধ্যুষিত হয়ে গেছে এবং এইটা ভবিষ্যৎ খুব খারাপ। এইটা যত জলদি এর থেকে বিদায় করা যায়, ততই আমাদের জন্য মঙ্গল। একেবারে সঙ্গে থাকুন। জাহাঙ্গীর ভাই, একটু শুনি আবার আপনার কাছ থেকে। তাহলে আমি কে তুমি কে, রাজাকার তাই ঘটতে যাচ্ছে কিনা আগামী দিনগুলোতে?
আপনার প্রশ্নের উত্তরে বলবো যে আপনার মনে এখনো সংশয় কেন বিপুল ভাই? এটা তো ঘটে গেছে, যেটা ঘটে গেছে এবং ভবিষ্যতের কথা একটু বলি। আপনার এই প্রশ্নের উত্তরে ভবিষ্যৎ দেখাই, আজ থেকে 5 বছর পরে বা তো এর ভিতরেই সেটা ইতিমধ্যে এটা ঘটে গেছে। আমি কে তুমি কে রাজাকার, তারা লজ্জাও পাচ্ছে না। এবং লজ্জার সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো যে আমেরিকাতে বসে আমেরিকান রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহিতা হবে। আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে, আমি মানে সেগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আর বাংলাদেশে বলছে আমি কে তুমি কে রাজাকার, যেটা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছে, মানে তারা অস্ত্র ধরে, তারা তো আসলে রাষ্ট্রদ্রোহী। তার যেই দেশটাকে একেবারেই ধ্বংসপ্রাপ্ত, আমি বলবো যে একটি দেশ যেটা মৌলিক ফাংশন গুলো কাজ করছে না, সেইটা ইতিমধ্যে ঘটে গেছে যে আমি কে তুমি কে রাজাকার বা রাজাকার দ্বারা বাংলাদেশ এই ইতিমধ্যে অধিকৃত। আমাদের যুদ্ধটা হলো পুনরুদ্ধার করা। বর্তমান যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেটা বলি। কিছুদিন পরে বাংলাদেশের এই নতুন প্রজন্ম যারা এখন প্রাইমারি স্কুলগুলোতে আছে বা শিশু স্কুলগুলোতে আছে, তাদেরকে এই ধরনের শিক্ষামন্ত্রী যারা এখন নামে শিক্ষামন্ত্রী কিন্তু এই কুলাঙ্গারেরা যেসবগুলো শেখাচ্ছে, তারা একদিন এই নতুন প্রজন্ম জানবে যে 6 দফা আসলে দিয়েছিল জিয়াউর রহমান, এবং সশস্ত্র বাংলাদেশ যে 69-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, সেটা নেতৃত্ব দিয়েছিল বিএনপি। এবং তারা আরেকটা নেগেটিভ দিবে, 70-এর নির্বাচনে আসলে জয়লাভ করেছে বিএনপি। কারণ এদেরকে এই যে একটা জেনজি, তাদেরকে তো বোঝানো হলো যে there is no শেখ মুজিব, there is no জয় বাংলা, there is শেখ, এরা ভারতের দালাল, ভারত আমাদের দেশ নিয়ে গেছে। তাহলে এই জেনজিরা যারা গত 25 বছর আগে তাদের জন্ম, তারা যদি এই কথা বিশ্বাস করে থাকে বা আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি জানি মিলন বোধহয় তার নাম, যে একজন মন্ত্রী, কয়লা মন্ত্রী হওয়ার কথা, আসলে হয়ে গেছেন শিক্ষামন্ত্রী, সেই মন্ত্রী গিয়ে শেখাচ্ছেন যে তুমি কার সাথে রাজনীতি করবে, একটা নাম বলে দিচ্ছে। তাহলে এটা তো হয়ে গেছে বিপুল ভাই। আমরা ধ্বংসের মুখোমুখি নই, আমরা ধ্বংসপ্রাপ্ত। আমরা উদিচিতে গান করতাম না যে ফুল খেলবার দিন নয় অদ্য, হ্যাঁ, ধ্বংসের মুখোমুখি আমরা ধ্বংসপ্রাপ্ত। তবে ফিজিক্সের ভাষায় বলতে চাই, ধ্বংস না করলে নতুন সৃষ্টি হয় না। অতএব আমরা রিসাইকেল প্রসিডিউরে আছি। আমরা শপথ গ্রহণ করছি যে এই বাংলাদেশকে আমরা 71-এর চেতনায় ফিরিয়ে আনবো। আমরা এই বাংলাদেশকে একেবারেই রাজাকার মুক্ত নির্মূল করা উচিত। এবং সেই নির্মূল, এটা কোনো নৃশংস ঘটনা নয়, এটা রাজনৈতিক বাস্তবতা। তারপরে যে বিষয়টা হলো প্রতিষ্ঠিত, যে 1971 সনের যে স্বাধীনতা সংগ্রাম সশস্ত্র, সেটা মেটিকুলাসলি ডিজাইন ওয়ান নাইটে হয়নি, ইট ইজ এ লং প্রসিডিউর। এবং এটা ছিল ম্যানিফেস্টো, 6 দফা ম্যানিফেস্টো দিয়ে এই রেভলিউশনটা করা হয়েছে। এবং এটা 70-এর নির্বাচনে তাদেরকে মানে এটাকে বলে গণ সাপোর্ট নিয়ে এই সশস্ত্র সংগ্রামে নামানো হয়। তবে সেখানে আর কোনো প্রশ্নের প্রয়োজন নেই, 71 নিয়ে কোনো সংশয়ের প্রয়োজন নেই। 71-এর চেতনার মৌলিক কথাটা আমরা ফিরিয়ে আনবো, যে ইতিমধ্যে যে আমি কে তুমি কে রাজাকার যে প্রতিষ্ঠিত করলো এবং সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে বাইরে রেখে, জেলে রেখে, হত্যা করে, প্রতিদিন আজকে একজন মুক্তিযোদ্ধা জেলে মারা গেছেন, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। এদের কাছ থেকে আমাদের মৌলিক কাজ হলো যে, যেহেতু ইতিমধ্যে এটা প্রতিষ্ঠিত, একেবারেই প্রতিষ্ঠিত যে 71 মানেই বাংলাদেশ, 71 মানেই বঙ্গবন্ধু, এবং তার বিরোধিতা করার অর্থই হলো রাষ্ট্রদ্রোহিতা, সেইটার প্রতিষ্ঠিত করার সংগ্রাম। আমরা যে কাজটা করতে পারছি সেটা বলে রাখি, আমরা যেরকম পশ্চিমা বিরাট শক্তি যারা জামাতকে ক্ষমতায় বসানোর চেষ্টা করেছিল, সেটা যেরকম
আমরা প্রতিহত করতে পেরেছি। আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের ভেতরে বসে যেহেতু আত্মরক্ষা করতে পারছে না আমাদের সংগ্রামী মানুষেরা যারা নেতৃত্ব দেবে, তারা বহির্বিশ্বে এমন শক্তি আমরা সঞ্চয় করছি যে তো আমরা এমন ভাবে বাংলাদেশকে পুনরুদ্ধার করবো যে বাংলাদেশে আমি কে তুমি কে রাজাকার বলার দুঃসাহস আগামী শত বৎসর কেন হাজার বৎসরও আমেরিকার মতন আর কেউ বলতে পারবে না। আমি শেষ করবো এই কথা বলে, আমাদের বন্ধুহীন হলে চলবে না। পৃথিবীটা চলে এই গ্লোবালাইজেশনের যুগে, আমাদের বঙ্গবন্ধুর কথা মনে রাখতে হবে। বঙ্গবন্ধু যে এরকম বলেছিলেন যে আমাদের কারো শত্রুতা আমরা করব না, আমরা সকলের সাথে বন্ধুত্ব করব। আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে যে দেখুন, আমেরিকার সাথে আমাদের যে রাজনৈতিক শক্তির যে দ্বন্দ্ব চলছিল 17 বছর ধরে, এটা কোনো ডিপ্লোমেট সেই রাজনৈতিক শক্তির এরা এটা সীমিত করার চেষ্টা করেনি। কিন্তু ভবিষ্যতে এই ব্রিজটা ইতিমধ্যে তো মানে ওয়ান স্টেপ এন্ড দেন অ্যানাদার আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি না, আমরা বিশ্বাস করি এই ভবিষ্যতে আমাদের সাথে সম্পর্ক থাকবে পশ্চিমা বিশ্বের, আমরা উন্নয়ন করব 71-এর চেতনায়, যেখানে আমি কে তুমি কে রাজাকার বলার আর কেউ থাকবে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুভ একেবারে শাহ আহমেদ জুবা, শেষ দিকে চলে আসছি আপনার কাছে। আপনাকে রাজাকার মুক্ত বাংলাদেশ হবে, আমি কে তুমি কে রাজাকার, এই স্পর্ধা আর কেউ দেখে স্বাধীন বাংলাদেশে এত স্পর্ধা দেখায় রাজাকারের উত্তরসূরিরা, আজকে তারা তো সংসদে। দস্তগীর ভাই বলছেন বঙ্গবন্ধুর একটা কোট করে যে আমি সবার সাথে বন্ধুত্ব করতে চাই। বঙ্গবন্ধু যেই সময়, যে আবেগ, যে ভালোবাসা এবং যেই বাঙালি জাতিকে উনি দেখেছিলেন, কারণ ওনার এক ডাকে উনি জেলখানায় উনি অ্যারেস্ট হয়ে গেলেন। বাঙালি জাতি ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ হয়ে গেছে। 20% বাদ দেন, 30% বাদ দেন, ম্যাক্সিমাম 70% বাঙালিকে উনি দেখেছেন। আবার সেই বাঙালি কিন্তু ওনাকে এক অংশ, ওনাকে সেই আর্মি অফিসাররাই ওনাকে হত্যা করেছে। ইট ইজ রিয়ালিটি। যেই বাঙালি জাতিকে নিয়ে শেখ হাসিনা, তার বাবার আদর্শ, একদম শেখ হাসিনা একজন ভীষণভাবে একটা ন্যাশনালিস্ট মানুষ, জাতীয়তাবাদী মানুষ। সেই মানুষটা দেশটাকে এত ফোর্সলি আগায় নিয়ে যাচ্ছিলেন। আমি তো ওনার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, উনি তো প্রত্যেকটা মন্ত্রণালয় ঢুকে দেখেন না কি হচ্ছে। সুতরাং এই কিছু বিষয় আমি ওনাকে আসলে বাইরে রাখতে চাই। মানে আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রীর বাইরে উনি এটা একটা ব্যক্তি মানুষ। আমি ব্যক্তি হাসিনাকে নিয়ে বলছি। উনি হচ্ছে এমন একজন মানুষ, উনি ভীষণভাবে একটা দেশপ্রেমিক এবং ওনার কাছে কান্ট্রি ফার্স্ট, ওনার আগে বঙ্গবন্ধুর মতো। দেখেন সেই মানুষটাকে আমরা দেশ ছাড়া করছি। দিস ইজ হাউ উই আর। মানে অবশ্যই আমি বঙ্গবন্ধু বা দাদার মতো, দাদা কোন প্রেক্ষাপটে বলতে চেয়েছে আমি বুঝতে পেরেছি। পৃথিবীটাই এখন গ্লোবাল ভিলেজ, পৃথিবীটাই একটা গোটা পৃথিবী মিলে একটা দেশ। সেই বন্ধুত্বের কথা হয়তো দাদা বলেছেন। এক্স্যাক্টলি। দেশের ভিতরে আমার যে শত্রু, সে আমার শত্রু। এক্স্যাক্টলি। এটা ক্লিয়ার করার জন্য দিদি আপনাকে ধন্যবাদ। আমি গ্লোবাল ভিলেজের কথা কারণ আমি আপনার সাথে কাজ করি বলে আমি জানি আপনার ডেলিভারিটা কি ছিল। দেশের ভিতরে যে রাজাকার, সে রাজাকার। দেশের ভিতরে যে রাজাকারের সহযোগী, সে রাজাকারের সহযোগী। কিন্তু কেন অবশ্যই নিতে হবে, যাইতে হবে, সবাইকে নিয়ে তো চলতে হবে ওবায়দুল কাদেরের মতো? নো, আমি সবাইকে নিয়ে চলতে পারবো না। আমার বাড়িতে যে লোক আমি জানি যে এই মানুষটা আমার বাড়ি অ্যাটাক করবে, আমার বাবাকে হত্যা করতে পারে, তাকে যদি আমি বন্ধু না বলি, তাহলে যে আমার রাষ্ট্রের বিরুদ্ধে, যে আমার সংবিধানের বিরুদ্ধে, যে আমার 71-এর বিরুদ্ধে, যে আমার জাতির পিতার বিরুদ্ধে, জাতির পিতা আওয়ামী লীগের জাতির পিতা হয়ে কিন্তু সে বসে থাকে নাই। সে অনেক কিছু করতে চাইছিল, সেই কারণে সে বাকশালও করেছিলেন। সে একটা রাষ্ট্রটা উনি শুধু আওয়ামী লীগের লোকের জন্য বানান নাই, উনি গোটা বাঙালি জাতির জন্য আওয়ামী লীগটা বাংলাদেশটা বানিয়েছিলেন। সুতরাং আমি পার্সোনালি আমি মনে করি যে আমার যে রাজাকার নিজেকে বলে, সে আসলে
আমাকে আমি আমি আপনি আমরা কি কেউ বলতে পারবো আমি রাজাকার? অসম্ভব। এর থেকে খারাপ গালি আর কোনো কিছু হইতে পারে না। ভয়ঙ্কর জঘন্য গালির থেকেও জঘন্য গালি এই গালি, রাজাকার। সুতরাং যে বলে নিজেকে সে রাজাকার, সে তো আর যাই হোক একজন মুক্তিযুদ্ধ প্রেমী বা বাংলাদেশ প্রেমীর বন্ধু হওয়ার কি কথা কথা না। আমি তার সাথে বসবো না। আমার পরিবারে রাজাকার বিবাহ দেওয়া হয় না। আমরা স্পেসিফিক্যালি জানি আমরা কোন কোন জায়গায় অ্যাভয়েড করব। আমরা আমাদের বাচ্চাদেরকে ট্রেন করি ওইভাবে, ইউ ক্যান ডু দিস, ইউ ক্যানট ডু দিস টু। সো দ্যাট এটা হচ্ছে মূল কথা। এখন আমরা মনে করি যে অনেক কঠিন, আসলে না। এই জেনজি জানতে চায়, আমরা কি একটু জানিয়েছি মুক্তি বার্তাটা কি? আমরা কি আমাদের জেনজিকে জানিয়েছি ভারতীয় যে তালিকা এটা কারা, এটা কিভাবে করা হয়েছে, অরিজিনালি মুক্তিযোদ্ধার সংখ্যা কত ছিল? আমরা শিখিয়েছি মুক্তিযোদ্ধা যদি নামে ঢুকানো যায়, আওয়ামী লীগের সময় মুক্তিযুদ্ধ যদি নামের তালিকাতে যদি আমার বাবাকে মুক্তিযোদ্ধা বানানো যায়, আমি 10,000 টাকা পাবো। তারপরে শুধু 10,000 টাকা না, চাকরির সকল সুযোগ সুবিধা, চাকরির সুযোগ সুবিধা পাবো। এই জিনিসটা আওয়ামী লীগ খারাপ করেছে না, চাকরির সুযোগ সুবিধা পাবো। আওয়ামী লীগ খারাপ করে নাই, প্রসেস ওয়াজ রং। সিস্টেমটা খারাপ করেছে। লোপা একটা কথা বলেছিলেন যে শেখ হাসিনার পক্ষে তো আর 48টা 52টা মন্ত্রণালয়ে প্রতিদিন গিয়ে কথা না, সম্ভব না। আপনাকে দায়িত্ব কেন দিয়েছেন? বিশ্বাস করে দিয়েছেন আপনি পালন করবেন। আপনি সেই বিশ্বাসের অমর্যাদা করেছেন। সঠিক। ট্রিটমেন্ট ফ্রি, অনেক কিছু, তারপরে অনেক দেশে স্কলারশিপ ট্রাভেল ফ্রি হচ্ছে। আওয়ামী লীগের সময় এক ধরনের একটা 17 বছর সবাই খেলে আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা সব। এই মুক্তিযোদ্ধার সন্তানকে শুনেছি এই 5ই অগস্টের পর, আমি নিজ কানে শুনেছি, বলেছে 30 লাখ, বলে 30 লাখ কি আসলে আপনার ঘরে কয়জন মারা গেছে? কারণ সেই সময় যোদ্ধা হওয়াটা অপরাধ, সেটা হচ্ছে ইউনূসের সময়। এর আগে 2001 থেকে 2006 মুক্তিযোদ্ধাদের বলা হতো মুষ্টিযোদ্ধা। আমি নিজে আমার বাবার সাথে কমলাপুর রেল স্টেশনে যায়া একজন মুক্তিযোদ্ধাকে তুলে আনছি বাসায়, কারণ উনি আখাউড়া থেকে এসছে রাত্রের ট্রেনে, উনি রাত্রেবেলা ইট বিছায়া ট্রেনের প্ল্যাটফর্মে শুয়েছে, ওনার থাকার জায়গা নাই, উনি ট্রিটমেন্ট করতে এসছে। রিক্সাওয়ালা আছে মুক্তিযোদ্ধা, মারা গেছে। মুক্তিযুদ্ধ হওয়া তো এত ইজি না, এত ইজি ছিল না। মাকে বলে গেছে আমি গেলাম, ওয়ান ওয়ে টিকিট। দেশ স্বাধীন হয়েছে, যারা বেঁচেছে তারা বেঁচেছেন, আর যারা মরেছেন তারা তো গেছেন, নামও কেউ জানে না। তো আমি তো মানে মিনিমাম রেসপেক্ট পৃথিবীর সব দেশে দেয়, আমরা দিতে পারি না বলে আমাদের এই দুর্ভোগ। সো দ্যাট আমি এটা মনে করি যে আমাদের জেনারেশন গুলোকে আমরা শিখাই সুবিধা প্রাপ্ত কোন সময়টাতে হব। যখন মুক্তিযোদ্ধা বললে সুবিধা, মুক্তিযোদ্ধার পরিবার বললে সুবিধা প্রাপ্ত হব, তখন আমরা মুক্তিযোদ্ধার পরিবার। যখন আমরা অমুক্তিযোদ্ধা বললে সুবিধা প্রাপ্ত হব, তখন আমরা ছেড়ে ফেলতে চাই, বাবারে বাবা মুক্তিযোদ্ধাদের ধারে কাছেও আমরা নাই। এই জেনারেশনটাকে তৈরি করেছি কারা? তৈরি করেছে একটা মুক্তিযোদ্ধার সঠিক সংজ্ঞা। মুক্তিযোদ্ধা শুরু হয়েছিল 1 থেকে 1.5 লাখ, এর সাথে এসে বাইর করলো সেটাকে 1,98,000, তারপরে সেটা বাড়তে 2.5 লাখ। How come? Why? প্রত্যেকটা গভর্নমেন্ট। এবং মুক্তিযোদ্ধা হয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা, না হলে বিএনপির মুক্তিযোদ্ধা, না হলে রাজাকারের মুক্তিযোদ্ধা, জামাতেরও বলে মুক্তিযোদ্ধা আছে। এখন তো জামাতেরও মুক্তিযোদ্ধা আছে, শুধু নাই। এটা তো হাফিজুর রহমান বলছেন। হ্যাঁ বলছে না, এই যে সংসদের ওই পাশেও মুক্তিযোদ্ধা আছে। এবং আখতারুজ্জামানদের মতো লোকরা, অলির মতো লোকরা যে ওই মুক্তিযোদ্ধাদের আবার ভ্যালিডেশন দিচ্ছে। 2-1টা মুক্তিযোদ্ধা ওখানে থেকে, আমরা তো মুক্তিযোদ্ধা ছিলাম। তো এই জাতির কি পরিবর্তন হবে না? আমি একজন ভীষণভাবে অপটিমিস্টিক পার্সন, তো আমি মনে করি পরিবর্তন হবে। বিকজ সাধারণ যে বাচ্চারা, নতুন যে জেনারেশন, তারা ইতিহাসটা জানতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মতো মানুষরা, আমরা ইতিহাস বলি আমাদের কনভিনিয়েন্স অনুযায়ী। যেমন মৌলানা ভাসানীরটা বললো প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টের কথা যেটা দস্তগীরদা বললেন
যে এই প্রেসিডেন্টের কথা প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রীর কথা, তারেক রহমানের কথা বলতেছি। মাঝে মাঝে আমি উত্তেজিত হলে ভুলভাল বলে ফেলি, আমি মাফ চাই। এই প্রধানমন্ত্রী যে ভুল একটা ভুল নয়, এটা ভুল নয় দিদি, দিদি এটা ভুল নয়। উনি আসলে প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে দাঁড় করাতে পারেননি এখনো, এই জন্য এই যে একটা মিথ্যা বার্তা উনি দিলেন, একটা ছোট বাচ্চা আসলে কি শিখবে, কি বার্তা পেল? আরেকটা লোক শিক্ষামন্ত্রী, সে ক্লাসে বলতেছে আপনাদের ভবিষ্যৎ নেতাকে জাইমা রহমান। জাইমা রহমান যদি পলিটিক্সে আছে ওয়েলকাম, বাট হু ইজ জাইমা রহমান? আমরা তো তার জানতে হবে, তো উনি কোন মতাদর্শকে বিলং করে সেটা তো জানতে হবে। উনি কি আপনার মতো এরকম মিথ্যা মুথ্যা বলে আগাইতেছে, নাকি কি শিখছে সেটা তো জানতে হবে তো, নাকি উনি অন্য দেশের ইতিহাসকে বাংলাদেশের ইতিহাস জানে? উনাকে কোন লেন্স দিয়ে উনি ইতিহাসটা দেখছে সেটা জানতে হবে না? জাইমা রহমান, আমি সবসময় চাই ইয়াং জেনারেশন থেকে পলিটিশিয়ান উঠে আসুক, এডুকেটেড পলিটিশিয়ান। এডুকেটেড মানে আমি উচ্চবিত্তের কথা বলছি না, নিম্নবিত্ত থেকেও একজন মানে সিজন পলিটিশিয়ান তৈরি হতে পারে, সেটাই হয়েছে। কিন্তু আপনি একটা শিক্ষামন্ত্রী শেখাচ্ছেন বাচ্চাকে, বাচ্চা জানেই না হু ইজ জাইমা রহমান। দ্যাট ইজ নর্থ পোল এন্ড সাউথ পোল। একটা গ্রামের স্কুলের বাচ্চাকে আপনি শেখাচ্ছেন জাইমা রহমান, দে ডোন্ট হ্যাভ এনি কানেকশন ইভেন। তো এটা যদি একটা প্রাইমারি স্কুলের সন্তানের কথা বললেন, ও এই ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট, ওই হবে আগামীর তোমাদের এরিয়ার নেতা, কারণ ও ভালো স্টুডেন্ট, ভালো ছেলে, আদর্শ ছেলে, সামাজিক এবং শিক্ষার দিক দিয়ে। সেটা হলেও হতো। আপনি কি শেখাচ্ছেন? জাস্ট বিকজ লেজর বৃত্তি শেখানো হচ্ছে, ইউ আর এক্সারসাইজিং ইউর পাওয়ার, দ্যাটস ইট। আমি এখানে একটা ছোট্ট বিপুল, আমি আজকে তোমার এই টপিকের আমি কে রাজাকা, তুমি কে রাজাকার সাথে একটু জাব করতে চাই। এখানে কোনো আমি এইভাবে শেষ করে দেবো। এখানে আজকে বাংলাদেশে কোনো মতেই কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। কয়েকটা জিনিস, জয় বাংলা স্লোগান, এটা হচ্ছে বাংলাদেশের স্লোগান, সোজাসুজি স্ট্রেট ফরওয়ার্ড, এর মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই, সে যেই হোক, যত বড়ই শক্তিধর হোক। 1 নম্বর। 2 নম্বর, বঙ্গবন্ধুর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, কারণ বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ হতো না ইতিহাস। 3 নম্বর, 1972 সালের সংবিধান পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সংবিধান হিসেবে অলরেডি নির্বাচিত হয়েছে। এই সংবিধানটাকে ব্যাপারে কোন রকম কম্প্রোমাইজ নাই। এবং 4 নম্বর, আমরা যে বাঙালি জাতীয়তাবাদ, যা বাঙালি, এই 4টা বিষয় আমি একজন 71 সালের মুক্তিযোদ্ধা হয়ে এবং রণাঙ্গনের যুদ্ধের সাথে নিজের মাকে, আমার বাড়িঘর লুটপাট হয়ে আমরা যে সংগ্রাম করেছি, আমার ভাই মুক্তিযোদ্ধা, ফেরসাস মুক্তিযোদ্ধা ছিল, ফেরসাস মুক্তিযোদ্ধা ছিল, পাকিস্তান আর্মি তাকে টর্চার করেছিল একটা অপারেশন করতে গিয়ে ধরা পাওয়ার পরে, পয়লা রোজাতে না দ্বিতীয় রোজাতে এবং 17 রোজা আসলো। প্রয়াত শামীম শের ওরফে রবিন নাম ছিল, ছদ্মনামে। তো তাকে যে তাদের রক্তের পুড়ে দাঁড়িয়ে আমরা কোনো মতেই এই 4টা বিষয়ে কম্প্রোমাইজ করতে পারি না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ব্যাপারে এবং কনস্টিটিউশনের ব্যাপারে, এবং সর্বশেষে আমি আরেকটা অ্যাড করব, হাসিনাকে আমি বলি মডার্ন মাদার বা ফাদার অফ বাংলাদেশ, কারণ বঙ্গবন্ধু ফাদার অফ বাংলাদেশ, হাসিনা বাংলাদেশকে একটা উন্নয়নের পথে নিয়ে গেছে। এইটা বলে আমি আজকে শেষ করবো এই টপিকটা। আর এই টপিকটা আর কেউ না আনা উচিত, কারণ তাদেরকে প্রাধান্য দিচ্ছি আমরা এটা বলে, কারণ রাজাকাররা একটা ঘৃণিত শব্দ এবং ঘৃণিত জাতি, মানে মানুষগুলো, তাদেরকে আমরা কোনো মতেই দেখতে চাই না এখানে থাকুক তারা। তো আমি এটা বলে শেষ করব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ওমর, একটা লাইন বলতে পারি? একটা সেকেন্ড প্লিজ, হ্যাঁ প্লিজ। আমি একটা সংবাদ পত্রের একটা ইয়েতে দেখছিলাম কি কি পরিবর্তন আসলে এসছে, আমি সেটা নিয়ে যদি আরো কখনো অথবা মনোলগও করতে পারি। মুক্তিযোদ্ধার সংজ্ঞায় একটা পরিবর্তন এসছে, যেটা আসলে আওয়ামী লীগ সরকার বা 2022 সালে যুক্ত করেছিল, বাট যুক্ত না করলেও আসলে এটা সংজ্ঞার সাথেই যুক্ত। সেটা পরিবর্তনটা ওনারা লাইনটা বাদ দিয়েছে। কোন লাইনটা বাদ দিয়েছে জানেন? মুক্তিযোদ্ধার সংজ্ঞায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়েই বাঙালি জাতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, এই লাইনটা তারা বাদ দিয়েছে। এই লাইনটা বাদ দিলেই কি লাইনটা বাদ হয়ে যায়?
যায় না। রাজাকার যেমন রাজাকার, এখন যতই মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করুক, রাজাকার রাজাকারই থাকবে। এবার সে 6,400 লিস্টটা কি করে করলো, কোন ক্রাইটেরিয়া, কি পদ্ধতি, কি করে সে আবিষ্কার করলো যে 6,400ই হচ্ছে নকল বা এরা নাই, সার্টিফিকেট ইস্যু করলো কি করে? আমার মতে রাজাকার, আল বদর, আল শামস, জামাত ইসলামী যারা বাংলাদেশ চায়নি তখন, তাদেরকে বাদ দিয়ে সমস্ত 7.5 কোটি যারা ছিল সবাই মুক্তিযুদ্ধের পক্ষের লোক এবং সবাই মুক্তিযোদ্ধা। রণাঙ্গনে যারা যুদ্ধ করেছে তাদের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসে তারা যদি সেনাবাহিনীতে ঢুকে যেত তাহলে আজকে আমাদের এই দেশ দেখতে হতো না। আমরা সাংগঠনিক ভাবে মানে রেগুলার ফোর্সেস আমরা চাই না, আমাদের দরকার নাই এই দেশে। তো এই যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার যে স্লোগানটা দিয়েছিল তারা, তাদের একটু বুঝে যাচ্ছে তারা সব রাজাকারেরই উত্তরসূরি এবং রাজাকারী প্রজন্ম, এবং তাই তারা ওইভাবেই ওই স্লোগানটা দিয়ে উত্তেজিত করেছিল কিছু জনসাধারণকে। আর মাত্র 10% ব্যক্তি 71 সালে, 10%-এর মতন লোক 71 সালে বাংলাদেশকে সাপোর্ট করেনি। পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে সবাই এই যুদ্ধের সাথে জড়িত ছিল, এবং এমনকি রেডিও পাকিস্তানে তখন যারা কাজ করতো, নিউজ পড়তো বা আর্টিকেল পড়তো, তারাও কিন্তু ভিতরে এই মুক্তিযোদ্ধাদের হয়ে কাজ করেছে, মুক্তিযোদ্ধাদেরকে সাপোর্ট করেছে। কিন্তু এর খাতিরে তারা হয়তো বেরিয়ে আসতে পারেনি, মানে তাদের দৈনিক খাদ্য, দৈনিক চাহিদার জন্য। কিন্তু আমি বলবো যে ওই টাইমে যারা কাজ করেছিল বা করেছিল তারা সবাই যে রাজাকার তা না। তাই এই যে আমি কে তুমি কে রাজাকার বলে যে স্লোগান দিয়ে তারা একটা বিপ্লব ঘটাতে চেয়েছিল, কিন্তু বিপ্লব তো হয়নি। তারা করেছে কি, একটাকে আমি এদেরকে বলি সন্ত্রাসী এবং খুনি, এরা হচ্ছে জঙ্গি। এই জঙ্গিবাদী থেকে তারা উত্তোলন করেছে এবং জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, একেবারে মেটিকুলাস ভাবে বের করে আনা হয়েছিল এবং তাদেরকে এইভাবে প্রশিক্ষিত করা হয়েছিল যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার করে যেন এগিয়ে যেতে পারে এবং তাদের প্রতি সহানুভূতি হয়।